আমেরিকা পাকিস্তানকে মারলে পাকিস্তান পরমাণু বোম ফেলবে ভারতের ওপর। একদা ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিতের এই আজগুবি দাবি কি স্রেফ খবরের শিরোনামে থাকার চেষ্টা, নাকি ভারতের প্রতি আজন্ম ঘৃণা? যেখানে নিজের রাজধানী সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান, সেখানে ভারতের মতো মহাশক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস তারা পায় কোথায়? একবার শুনে নিন সস্তার নেশা করে আব্দুল বাসিত কি বলছেন। कि अगर अमेरिका ने पाकिस्तान पे कोई हमला कर दिया, हमारे तो अगर हमारे न्यूक्लियर रेंज में नहीं भी है अमेरिका, लेट से अगर हम खलीजी ममालिक में जो है उनके अड्डों तक भी नहीं पहुंच सकते या हम इसराइल पे भी हमला नहीं कर सकते, हमारे लिए क्या वाहिद रास्ता होगा आपके ख्याल में? इंडिया हमने तो देखिए और कुछ नहीं करना। हमने तो अगर हमारी रेंज वहाँ ना भी हुई और अब हम पे कुछ किसी ने बुरी नज़र से देखा तो हमने तो बगैर सोचे समझे भारत पे, मुंबई पे अटैक कर देना है, न्यू दिल्ली पे कर देना है। हमने तो छोड़ना नहीं है। सही। हाँ, देखी जाएगी बाद में, जो छोड़ना चाहिए भी नहीं। अगर हमारे पास और कोई रास्ता नहीं होगा, अगर अमेरिका हमारे कोई हमला करता है, जो कि नामुमकिनात में से मैं फिर वही कह रहा हूँ, लेकिन ये बात जान लेनी चाहिए तमाम दुनिया को कि अगर खुदा ना खासा पाकिस्तान पे किसी ने बुरी आंख से निकाल डाली, इस वक्त हमारी रेंज में अमेरिका भी नहीं और ना इसराइल है, लेकिन अगर कोई सूरत हाल ऐसी डेवलप होती है तो पाकिस्तान के पास और कोई ऑप्शन नहीं होगा कि वो भारत में जहाँ उसका दिल चाहता है हम हमला करेंगे, और फिर देखी जाएगी जो भी होता है। পাকিস্তানের এই অদ্ভুত দাবি এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয়? আব্দুল বাসিতের মতো মানুষেরা কি সত্যি বাস্তব জ্ঞান হারিয়েছেন, নাকি এটা ভারতের প্রতি তাদের আজন্ম লালিত ঘৃণারই একটা বহিঃপ্রকাশ? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে পড়ি, আর আমাদের এই নির্ভীক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। দেশ বিদেশের এরকম আরও ইনডেপথ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে মাধ্যম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। প্রশ্ন হলো, আব্দুল বাসিতের এই কথার কোনো যুক্তি আছে কি? একেবারেই নেই। তাহলে তিনি এমন কথা বললেন কেন? অনেক সময় কিছু মানুষ নিজের গুরুত্ব বজায় রাখতে বা খবরের শিরোনামে থাকতে এ ধরনের মন্তব্য করেন, কিন্তু কেউ যদি এতটা অযৌক্তিক কথা বলে তখন বিষয়টা বোঝা কঠিন হয়ে যায়। এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে জড়িত। এমন পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য আরও অদ্ভুত বলেই মনে হয়। আব্দুল বাসিত শুরু থেকেই জেহাদি মানসিকতার মানুষ। তার চিন্তাভাবনায় সেই জেহাদি মনোভাব রয়ে গিয়েছে এবং সে ভারতকে ঘৃণা করে। যে ব্যক্তি ভারতের প্রতি এত বিদ্বেষ পোষণ করে সে ভারতের বিরুদ্ধে সব কিছুই বলতে পারে, কিন্তু কিছু বলার আগে অন্তত তার বাস্তবটা দেখা উচিত ছিল। এখনও অপারেশন সিঁদুর পুরোপুরি শেষ হয়নি, এটা কেবল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের 11টা এয়ারবেস ধ্বংস হয়ে গেছে, এমন অবস্থাতেও তারা বড় বড় কথা বলছে। পাকিস্তান নিজেকে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ বলে দাবি করে, অথচ সেই দেশেরই রাজধানীতে দুবার আক্রমণ হয়েছে, একবার ভারতের পক্ষ থেকে আর একবার আফগানিস্তানের দিক থেকে। তবুও পাকিস্তান কার্যত কিছুই করতে পারেনি, কোনো জোরালো প্রতিক্রিয়াও দেখাতে পারেনি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ব্যক্তি এই ধরনের মন্তব্য করছেন, যা আরও অবাক করার মতো। দ্বিতীয় কারণ হলো, এই ধরনের কথা এখন উঠছে কেন? কয়েকদিন আগে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গাবার্ড একটা বক্তব্য দিয়েছেন এবং নিজের বক্তব্যে তিনি বলেছেন বিশ্বের 4টি দেশ আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি: রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। এই 4টি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে। আর মনে রাখবেন, এর বাইরে আরও 2টো দেশ আছে যাদের কাছেও পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েল এবং ভারত, কিন্তু আমেরিকা তাদের নাম উল্লেখ করেনি। এই 4টি দেশের নামই বলেছে। তারপর থেকেই পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক মহলে যদিও কিছু অবশিষ্ট থেকে থাকে, এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে ইরানের পর হয়তো পাকিস্তানের পালা আসতে পারে। কারণ যে কোনো দেশ যদি সন্ত্রাসবাদ তৈরি করে, সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাদের সংগঠন গড়ে তোলে এবং সন্ত্রাসকে উৎসাহিত করে, তাহলে সেই দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে এটা একটা বড় যুক্তি। পাকিস্তানের ক্ষেত্রেও একই অভিযোগ তোলা হচ্ছে।
তাই বলা যায় এই ধরনের মন্তব্য আসলে তাদের ভয় থেকেই আসছে, কিন্তু তারা বুঝতে পারছে না শেয়াল কখনো সিংহের শিকার করতে পারে না। ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা পাকিস্তানের মতো দেশের নাগালের অনেক বাইরে। এটা স্পষ্ট যে তারা ভয় পেয়েছে। ভারতের মতো শক্তিশালী দেশের মোকাবিলা করা পাকিস্তানের সাধ্যের বাইরে। আগে তাদের নিজেদের অবস্থানটা বোঝা উচিত। তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করা হয়, সেটাও নাকি আমেরিকার নজরদারিতেই থাকে। তারা নিজের ইচ্ছা মতো সেটি ব্যবহারও করতে পারে না। আর শুধু এই কথাই নয়, আব্দুল বাসিত এবং তার মতো মানুষদের, এমনকি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরেরও একটা কথা মনে রাখা উচিত। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকায় গিয়েছিলেন যুদ্ধ থামানোর অনুরোধ নিয়ে। তখন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে বলেছিলেন, নওয়াজ শরীফ এসেছেন, আপনিও আসুন। ক্লিন্টন তখন সতর্ক করে বলেছিলেন, দুই দেশই পারমাণবিক শক্তিধর, যুদ্ধ বাড়লে পারমাণবিক সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আজ আবার পাকিস্তান সেই পারমাণবিক হুমকির কথা বলছে। কিন্তু ইতিহাস দেখিয়েছে শুধু হুমকি দিয়ে বাস্তব পরিস্থিতি বদলানো যায় না। অটল বিহারী বাজপেয়ী একবার স্পষ্ট করে বলেছিলেন, পাকিস্তান যদি ভারতের ওপর পারমাণবিক হামলা করে তাহলে ধরে নাও ভারতের একটা শহর শেষ হয়ে যাবে, কিন্তু তারপর পাকিস্তান নামের দেশটাই আর পৃথিবীর মানচিত্রে থাকবে না। এখন যারা আবার এই ধরনের বড় বড় কথা বলছে, তারা আসলে বাস্তবটাকে একেবারেই বুঝতে পারছে না। অনেকটা ভয় পেয়েই তারা এসব বলছে, অথবা খবরের শিরোনামে থাকতে চাইছে তারা। এগুলো আসলে শক্তির কথা নয়, ভয় আর হতাশা থেকেই বলা কথা। এখন ইরান কি করছে? ইরান আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে সরাসরি তারা কিছু করতে পারছে না। তাই তারা ইসরায়েলের ওপরে আক্রমণ করছে। কিন্তু এতে ইসরায়েলের যতটা ক্ষতি হচ্ছে, তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে আশপাশের আরব এবং মুসলিম দেশগুলোর। তাদের যে অবকাঠামো, যেমন তেল শোধনাগার, গ্যাস প্ল্যান্ট, এসবই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে ইরানের কাছে অন্য কোনো মুসলিম দেশ বা সাধারণ মুসলমানদের জীবন সম্পদের তেমন কোনো মূল্যই নেই। মুসলিম ঐক্য, উন্মাহ, এসব কথাও বাস্তবে তারা মানতে পারছে না। এই একই ধরনের ভাষায় কথা বলছে আব্দুল বাসিত। হয়তো সে ভুলে গেছে যে ভারতে মুসলমানরাও বাস করে। কারণ পারমাণবিক বোমা যদি ভারতে পড়ে, সেটা তো দেখে পড়বে না কে হিন্দু কে মুসলমান, সেটা সবারই ক্ষতি করবে। পাকিস্তান তো আফগানিস্তানের সঙ্গেই ঠিকমতো লড়তে পারছে না। প্রতিদিন আফগানিস্তান থেকে আক্রমণ হচ্ছে, তেহরিকে তালিবান আক্রমণ করছে, বালুচ লিবারেশন আর্মি আক্রমণ করছে, তাদের সৈনিকদের অপমান করা হচ্ছে, হত্যা করে রাস্তায় প্রদর্শন করা হচ্ছে, তবুও পাকিস্তান কিছু করতে পারছে না। তাহলে আব্দুল বাসিত যা বলেছে তা আসলে দেখায় যে পাকিস্তান এক ধরনের অস্থিরতা বা চরম বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। যে দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, সন্ত্রাসকে বাড়ায়, ভারতে যত সন্ত্রাসী হামলা হয়েছে তার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে, এমনকি বিশ্বের বহু হামলাতেও তাদের সংযোগ পাওয়া যায়। তাই সন্ত্রাসবাদের দিক থেকে পাকিস্তানকে খুবই বড় সমস্যা হিসেবে দেখা হয়। যদি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় হুমকি কোন দেশ, তাহলে সেটা পাকিস্তান। কারণ ওসামা বিন লাদেনকে যখন আমেরিকা খুঁজছিল, তখন পাকিস্তানি তাকে নিজের দেশে, এমনকি নিজেদের একটা সামরিক ঘাঁটির কাছেই লুকিয়ে রেখেছিল। পরে আমেরিকা তাকে খুঁজে বের করে সেখানেই মেরে ফেলে। তখন পাকিস্তান কিছুই করতে পারেনি, আবার প্রতিবাদও করেনি। উল্টে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওসামা বিন লাদেন শহীদ। এতে বোঝা যায় তারা সন্ত্রাসীদের ঠিক কতটা সমর্থন করে। তারা সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও করেছে, কিন্তু এখন যদি সৌদি আরব বলে ইরান আমাদের আক্রমণ করছে, সৈন্য পাঠাও, তাহলে পাকিস্তানের সেই সাহসও নেই সেটা করার। পাকিস্তানের পক্ষে ইরানের বিরুদ্ধে গিয়ে সৈন্য পাঠানোটাও সম্ভব নয়। এখন শোনা যাচ্ছে সৌদি আরব নাকি পাকিস্তানকে বলছে, আমাদের যে টাকা ধার নিয়েছ সেটা ফেরত দাও। আসলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, টাকার জন্য তারা অনেক সময় আপোস করতে বাধ্য হয়। এমনও বলা হয় তারা এমন এক দেশ যে নিজের স্বার্থে যে কোনো দিকেই ঝুঁকতে পারে। কিন্তু সমস্যায় জর্জরিত একটা দেশকে কিনতে বা তার দায় নিতে কেউই আগ্রহী হয় না। আর কেই বা নেবে পাকিস্তানকে? মুসলিম জনতার কথা ইরান বা পাকিস্তান কেউই ভাবে না। ইরানের আক্রমণে বেশি ক্ষতি কার হচ্ছে? কোনো ইহুদির নয়, কোনো খ্রিস্টানের নয়, কোনো হিন্দুর নয়, মুসলমানদের, মুসলিম দেশগুলোর, আরব দেশগুলোর ক্ষতি বেশি হচ্ছে। আর পাকিস্তান যেভাবে আব্দুল বাসিতকে দিয়ে এই ধরনের কথা বলাচ্ছে, সেটাও ইঙ্গিত দেয় যে মুসলমানদের ব্যাপারেও তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাদের আসলে কোনো চিন্তাই নেই। তারা
বলছে যদি আমাদের থামাতে চাও তাহলে টাকা দাও। সামান্য বুদ্ধি থাকলেই বোঝা যায় আমেরিকা যদি পাকিস্তানের উপর হামলা করে তাহলে পাকিস্তান কেন ভারতের উপর হামলা করবে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না, এটা যুক্তিও নয়। আর সত্যি কথা বলতে ভারতের ওপর হামলা করার ক্ষমতা পাকিস্তানের আগে কবে ছিল? আর অপারেশন সিঁদুরের পর তো সেই সামান্য ক্ষমতাটুকুও শেষ হয়ে গিয়েছে, যদি কিছু থেকেও থাকতো। আবারও বলছি, তোমরা তো বালুচ বিদ্রোহী আর তেহরিকি তালিবানের সঙ্গেই লড়াই করতে পারছো না। তারা তোমাদের ঘরে ঢুকে আক্রমণ করছে। আর তাদের তথাকথিত ফিল্ড মার্শাল কি বলছে? পাকিস্তানে অনেক শিয়া মুসলমান আছে, তাদেরকে বলছে যদি ইরানকে এত ভালোবাসো তাহলে ইরানে চলে যাও। আজ যদি ভারতে কোনো হিন্দু নেতা এমন কথা বলতো তাহলে সারা বিশ্বে প্রতিবাদ শুরু হয়ে যেত। মৌলবাদী মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যেত। আর তাদের থেকেও বেশি যারা নিজেদের সেকুলার বলে দাবি করে তারা তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। ঝান্ডা ব্যানার সব কিছু বেরিয়ে আসতো, বলা হতো দেখো মুসলিমদের ওপর কত অত্যাচার হচ্ছে। কিন্তু যখন আসিফ মুনির এই ধরনের কথা বলল তখন ভারতে কোনো সেকুলারের মুখে একটা কথাও শোনা গেল না। কোনো মুসলিম মৌলবীর মুখ থেকেও কোনো প্রতিবাদ এলো না। পাকিস্তান এখন আর আসল অর্থে একটা দেশ নয়, আসলে আগে থেকেও সেটা কখনো ছিল না। পাকিস্তান একটা মানসিকতা বা ভাবধারার ভিত্তিতে তৈরি হয়েছিল, একটা ভুল আদর্শের ওপর দাঁড়িয়ে ওঠা একটা কৃত্রিম রাষ্ট্র যার অস্তিত্বের খুব শক্ত ভিত্তি নেই। তাই প্রশ্ন উঠছে এমন একটা রাষ্ট্র আর কতদিন টিকে থাকবে? বলা হচ্ছে খুব দ্রুত সেই সময় আসছে যখন পাকিস্তান ভেঙে পড়তে পারে। এমনকি এটাও বলা হচ্ছে পাকিস্তান ভেঙে গেলে সেটা নাকি বিশ্বের জন্য ভালো খবর হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তা ইতিবাচক হবে। এখন দেখা যাচ্ছে ডুরান্ট লাইনে আফগানিস্তান আর তেহরিকি তালিবান আক্রমণ করছে, আর বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি আক্রমণ করছে। দেশের ভিতরেও তাদের অশান্তি চলছে। অধিকৃত কাশ্মীরের মানুষ রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে আজকে আন্দোলন করছে। গিলগিট বালতিস্তানের মানুষও রাস্তায় নেমে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাহলে প্রশ্ন হলো পাকিস্তানের প্রকৃত বন্ধুকে? চীন, যাকে তারা সবচেয়ে বড় বন্ধু মনে করে, সেও সামনে এসে কিছু করছে না। যা সাহায্য করে আড়াল থেকে করে। এমনকি চীনেরও এখন পাকিস্তানের উপর ভরসা অনেক কমে গেছে। আফগানিস্তানের ক্ষেত্রে আগে পাকিস্তানের মাধ্যমে তারা কথা বলতো, এখন সরাসরি কথা বলার চেষ্টা করছে। কারণ তারা বুঝে গেছে পাকিস্তান বা তার সেনাবাহিনী চীনের কর্মকর্তাদের নিরাপত্তাটাই দিতে পারছে না। যেভাবে বালুচিস্তানে চীনের কর্মী ও কর্মকর্তাদের উপর হামলা হচ্ছে তাতে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। চীনের যে প্রকল্পগুলো আছে সেগুলো দেখে এখন চীন বুঝে গেছে পাকিস্তানের উপর আর বেশি টাকা খরচ করা লাভজনক নয়। পাকিস্তানের সেই ক্ষমতা বা অবস্থা কোনোটাই আর নেই। যে দেশ নিজের নিরাপত্তা ঠিকমতো রাখতে পারে না, যার সেনাপ্রধান নাকি লুকিয়ে লুকিয়ে জায়গা বদলায়, সে অন্য কাউকে নিরাপত্তা দেবে কিভাবে? যে দেশে প্রায় বোমা বিস্ফোরণ হয় আর সেগুলো আফগানিস্তান বা বালুচিস্তান থেকে এসে করা হয়, সেই দেশের পরিস্থিতি কতটা খারাপ সেটা বোঝাই যায়। প্রশ্ন এটা নয় যে পাকিস্তান ভাঙবে কিনা, প্রশ্ন হলো কত টুকরোয় ভাঙবে পাকিস্তান। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের পর্বে একটা আসবো, নতুন বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেল দেখুন, শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग
अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक, नर्मदा का उद्गम, चित्रकूट, राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन, भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना। यादव जी का मिशन, मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश, आस्था, प्रकृति और विकास का संगम।